প্রথমেই তোমাদের দুজনকে জানাই স্বাগত আমাদের স্টেটসম্যান পরিবারের তরফ থেকে। ফেলুদা শীতকালে বোধহয় আসবে, এটা তোমরা যখন ফেলুদার সঙ্গে যুক্ত নয় তখনও বোধহয় তোমরা এটার সঙ্গে মানে একটা কোথাও দেখতে যাওয়ার তাগিদ অনুভব করো। অবশ্যই, কারণ আমরা আমাদের জেনারেশন হলে গিয়ে ফেলুদা দেখা শুরু করেছিলাম সন্দীপ রায়ের ফেলুদা দিয়ে। একদম। কারণ বাকিটা তো ভিএইচএস, ডিভিডি এইসব জাতীয় দেখেছি, যেরকম রায়বাবুটা, যেটা দূরদর্শনে দেখেছি। তো বাবুদার একটা দেখেছিলাম, বাবুদা প্রত্যেকবারই বেশিরভাগ ফেলুদা কিন্তু শীতকালে রিলিজ করতেন, ডিসেম্বরে। তা ওটা একটা প্রচলিত ধারা হয়ে গেছে, মানে ওই পাপনের মতন আর কি, বছরে যদি একটা ফেলুদা আসে এবং সেটা শীতকালে, কারণ শীতের সঙ্গে একটা ছুটির ব্যাপার থাকতো তো, যে পরীক্ষা শেষ এবং সেখানে দেখতে যাওয়া। অনির্বাণদার কাছেও কি সেরকম ভাবে ফেলুদা? হ্যাঁ, তবে আমি তার সাথে আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এই শীতকালে ফেলুদাকে আনবার জন্য আমাদের যা অবস্থা হয়েছে। এবার দেখো, যে শীতকালে দেখাতে গেলে তো আর শীতকালে শুট করলে চলবে না, তাহলে 1 বছর আগে শুট করে নিতে হয়। সুতরাং আমরা দেখো, অরিজিনাল রয়্যাল বেঙ্গল রহস্য গল্পটা যেটা, সেখানে কিন্তু কালটা হচ্ছে বর্ষাকাল, হ্যাঁ, কিন্তু আমরা সিরিজে এটা দেখতে পাবো শীতকাল হিসেবে, যেহেতু শীতকালেই এটা আসবে বলে আগে থেকে প্ল্যান করা, কিন্তু তার শুটিংটা করা হয়েছে একদম গরমকালে। সুতরাং আমরা একদম ধরো খোলা রাস্তায় হুটখোলা জিপের মধ্যে গরমকালে ওই রোদের মধ্যে আমরা উলেন্স পরে সারা শুটিংটা করেছি। যে ঘরের শাল, সোয়েটার, জ্যাকেট, মাফলার, টুপি, এগুলো পুরো গরমকালে আমাদের এগুলো পরে আমাদের শ্যুট করতে হয়েছে। তো যেটা কিন্তু দেখে শীতকালে দেখে মনে হবে বাহ শীত, আমিও একটা সোয়েটার পরে আছি, চরিত্রগুলো সোয়েটার পরে আছে, দেখে বেশ ওয়ার্ম লাগছে, কিন্তু ঘটনাটা সেরকম না। ঘটনাটা সেই ঘটনা মানে এখানকার শুটিংটা কোথায় হয়েছে তোমাদের এবারে? নর্থ বেঙ্গলে হয়েছে, ডুয়ার্সে প্রাইমারিলি। এবার একদম গরমকাল ছিল, গরমকালে না জঙ্গলের মধ্যে এবার একটা ভ্যাপসা একটা গরম থাকে, যেখানে প্রচুর গাছপালা আছে, এমন নয় যে গাছপালার তলায় তুমি ছায়া পাচ্ছ, খুব ঠান্ডা লাগছে, এরকম না। তো প্রাইমারিলি আমরা শ্যুটটা নর্থ বেঙ্গলে করেছি, তার বিভিন্ন জায়গায়। প্রেপারেশন বলবো না, এখন আর প্রেপারেশন লাগে না, প্যাশনটাই যথেষ্ট। কারণ প্রেপারেশনটা কি হয়, যেটা অ্যাজ অ্যান অ্যাক্টর আমাকে হোমওয়ার্কটা তো করতেই হবে। বিশেষ করে আমি যে হোমওয়ার্কটা করি, সেই গল্পটা প্রথমে আগাপাস্তলা পড়ে নিই, এবং তার আগের গল্পটা, যে টাইমলাইনে যা যা আছে, সত্যজিৎ রায়ের যে ফেলুদা সমগ্র আছে, তার আগের গল্পটা এবং তার পরের গল্পটা, 3টে গল্প পড়ে নিয়ে একটা টাইমলাইনটা সম্বন্ধে একটা আইডিয়া করে নিই। আর তারপর যে অদ্ভুত শিশুসুলভ একটি ব্যাপার আছে না, ফেলুদা করছি, সেই উৎসাহ উদ্দীপনা নিয়ে নেমে যাই। তো প্রেপারেশনের থেকে বেশি জানো তো প্যাশন এবং ভালোবাসাটা নিয়ে আমি যাই। কারণ মোটামুটি প্রথম দুটিতেই একটা টেমপ্লেট এঁকে দিয়েছে সৃজিত মুখার্জি, এবং কমলদাও, সেটা কমলেশ্বর মুখার্জি, তিনিও সেটা বলেছেন যে ওই ধারাটাই বজায় রাখো তোমরা তিনজন। খুব সুন্দর দুজনেই একটা কথা বলেছেন, এনজয় করো, প্রসেসটাকে এনজয় করো। সৃজিতও তাই বলেছে, কমলদাও তাই বলেছেন। সুতরাং ওই প্রসেসটাকে এনজয় আমরা করি। তাছাড়া আমাদের তিনজনের মধ্যে, অনির্বাণ, কল্পনা এবং আমার মধ্যে যে একটা বন্ড হয়ে গেছে, সেইটা বলতে পারি অনেকটাই কিন্তু লালমোহন গাঙ্গুলি, ফেলুদা এবং তোপসের মধ্যে যে বন্ডটা, তার কাছাকাছি। একটা জায়গায় আমি বলি যে আজকে একিনবাবু আমার মনে হয় গত 15 বছরের সবচেয়ে রিমার্কেবল সাকসেস স্টোরি, যেটা পর্দায় খুব সাকসেসফুলি অনির্বাণ সেটাকে পোর্ট্রে করেছে। আমি ব্যক্তিগতভাবে একিনবাবুরও ফ্যান। আজকে যদি আমি ধরো, আমার যদি 5 বছর বা 8 বছর বয়স হতো, আমি কিন্তু ফেলুদার মতো একিনবাবুকে অতটাই ভালোবাসতাম। আজকে একিনবাবুকে মূলত অনির্বাণ এবং তার টিম যেভাবে যে জায়গায় নিয়ে গেছে, ঠিক সেখানে দাঁড়িয়ে যখন তুমি পর্দায় যখন ফেলুদাকে দেখেছো, বা যখন নানা মাধ্যম থেকে তুমি যখন ফেলুদা দেখতে প্রথমে, আর ঠিক তারপরে তুমি যখন অভিনয়তে আসলে, তখন কি এটা বুদ্বুদের মতন ছিল যে এই চরিত্রটা বরাবরই করার লোভ ছিল আমার জীবনে? আমি দেখো মোটামুটি নির্লোভ ব্যক্তি। সব অভিনেতা এসে যে ফেলুদা করার মতন যে ব্যাপারটা হবে তা কিন্তু নয়, এটা সবাইকার জন্য নয়। এটা মানুক আর না মানুক, আমার কথা লোকের খারাপ লাগতে পারে, কিন্তু এটা ট্রু। ফেলুদার একটা স্ট্রাকচার না ফেলুদার সঙ্গে যায়।
তো সেই স্ট্রাকচারটার সঙ্গে তোমার একটা মিল থ্যাংক রয়েছে। ইউ থ্যাংক ইউ। তোমার নিশ্চয়ই এটা একটা কোথাও গুদগুদনি থাকতোই আর কি। একটা তো থাকবে, বিশেষ করে যখন তিনটোরেটর যিশু করলাম এবং চোখের সামনে সব্যসাচী চক্রবর্তীকে দেখলাম, বেনুদাকে দেখলাম, যে কি অনুপ্রাণিত হয়েছে। আর অবশ্যই ফেলুদা করার ইচ্ছা ছিল, কিন্তু যতদিন বেনুদা ফেলুদা করেছে ততদিন আমার সাহস হয়নি বাবুদাকে বলা, সন্দীপ রায়কে বলা যে বাবুদা আপনার কথা ভাবুন না একটু। আমি কোনোদিন আমার সাহসই হয়নি, কারণ আমি জানি তো বেস্ট ফেলুদা দেখতে পাচ্ছি, সেকেন্ড বেস্ট কেন থাকবে, সে যেই হোক না কেন। বেনুদা যতদিন ফেলুদা করেছে, বেলুদা ওয়াজ দ্য বেস্ট ফেলুদা। বেনুদার পরে যারা এসছে আমরা সব ওয়াটার ডাউন ভার্সন, সুতরাং এটা নিয়ে কোনো দ্বিমত থাকার কথা নয়। যেটা তোমার কাছে আসবো অনিন্দ্যা, তোমার যেহেতু তোমার বিভিন্ন চরিত্রগুলো তো বিভিন্নভাবে তুমি ক্যারি করো, বিভিন্নভাবে তুমি যখন যেটা তুমি সেই চরিত্র হয়েছে, এটা সবাই আফটার সন্তোষ দত্ত কয়েকজন এসেছিলেন। কিন্তু সত্যি কথা বলতে কি, এটা মানে এটা আপামত থেকে আমাদের একটা কালেকশন তো থাকে, মানে তারা সন্তোষ দত্তর পরে কাউকে যদি একদম মনের থেকে অ্যাকসেপ্ট করে থাকে, সেটা তুমি। ইভন তুমি যখন এই চরিত্রটা করছো, ওই চরিত্রের সঙ্গে মানে তুমি তোমার মতন ক্যারিশমায় তোমার জিনিসটাকে পোর্ট্রে করছো, এটা কতটা তোমার কাছে একটা প্রেশার ছিল? প্রেশার ছিল না, কারণ আমি ও যেটা বললো ওরই কাছাকাছি ব্যাপার বলছি, যে এনজয় করে আনন্দ পেয়ে করেছি। আমি দেখো, আমি তো অভিনয় করতেই এসেছি হুট করে, হ্যাঁ এসে তারপর অভিনয়টাই তুমি করছো আনন্দ করে। হ্যাঁ হ্যাঁ মানে পুরো process টা। এক্স্যাক্টলি। এবার সেটা এসেছি হুট করে, তারপরে করতে শুরু করে গেছি, বিভিন্ন রকম চরিত্র পাচ্ছি, ভালো চরিত্র পাচ্ছি, দর্শকদের পছন্দ হচ্ছে। এই পুরো প্রসেসটার মধ্যে যে আনন্দ আছে আর কি, তার মধ্যে আমি আর আলাদা করে প্রেশারকে ইনভাইট করতে চাইনি, এই কারণে যে প্রেশার যদি নিতাম তাহলে প্রেশারটা এত বড় প্রেশার হতো যে আমার পক্ষে আর অভিনয় করা সম্ভব হতো না। এবং সেক্ষেত্রে আমি বলবো যে প্রথম যেহেতু আমি এই চরিত্রটা সৃজিতের ডিরেকশনে একদমই করেছি, তাই। সৃজিত কিন্তু আমাদের তিনজনকেই সৃজিতটা বলেছিল, বোধহয় তোমাকে প্রথম দেখে আমার এখনো মনে আছে, দেখে সৃজিতটার একটাই কথা ছিল, তোমাকে বাবুদা কি ডেকে নিয়েছে? বাবুদা দেখলো? আরে যেখানেই দেখা হয় সেখানে ফার্স্ট বাবুদাকে ফোন করলো। হ্যাঁ তো এটাই ছিল তো হ্যাঁ সৃজিত? হ্যাঁ হ্যাঁ, ও করতো এরকম, আমাকে টিজ করতো। কিন্তু ও প্রথম আমাকে ওই আর কি মানে এই চরিত্রের সুযোগ দিয়েছে। তা আমি বলছিলাম যেটা, সেটা হচ্ছে ও আমাদের তিনজনকেই বলেছিল যে আমাদের আগে যারা এই চরিত্রে করেছেন তারা তাদের ছাপ এত গভীর আর কি, শুধু আমাদের ওপরে না, পুরো বাঙালিদের ওপরে, যে আমরা যাতে কোনোভাবে ভুলেও তাদের অনুকরণ করার চেষ্টা না করি। একদম। আমরা আমাদের নিজের ইন্টারপ্রিটেশন, সেটার মধ্যে যদি কোনো গ্যাপ থাকে, মানে ডিরেক্টর কি ভাবছে আর অ্যাক্টর কি ভাবছে, তাহলে সে নিয়ে আলোচনা হতে পারে, আমরা একমত হতে পারি, আমরা দ্বিমত হতে পারি, তাহলে তাই নিয়ে ডিসকাশন হতে পারে, তর্ক হতে পারে, কিন্তু কোনোভাবে যাতে অনুকরণের দিকে না যাই। আমার নিজেরও সেটা আমি নিজে সেটাতে খুব রিলিভড হয়েছি যে আমাকে অনুকরণ করতে বলা হচ্ছে না, কারণ আমি তো পারতাম না করতে। এটাতে আমি আরেকটা জিনিস বলতে চাই, আমাদের যে অবস্থাটা, হ্যাঁ, এটা অনেকটা বাঙালি গৃহবধূ আমাদের সঙ্গে একমত হবেন এবং আমাদের সঙ্গে আইডেন্টিফাই করতে পারবেন। এই নববিবাহিতা বধূ সে তার স্বামীকে একটা খুব সুন্দর রান্না, প্রায় 2.5 ঘন্টা খাটাখাটনি করে রান্না দিল। প্রথম গরজটা মুখে নিল, বলল ভালো হয়েছে, কিন্তু মায়ের মতো হয়নি। আমাদের অবস্থা ঠিক তাই। তখন যে গৃহবধূ বলেন, দেখো তুমি খেতে চাইলে খাও, না হলে খেও না, আমি এই বানাতে পারি। আমাদেরও একই উত্তর, যে তুলনা কেন টানছে, ওনারা তো ভালো, একদম রাজবাবুরছি, একদম আমরা তাই। সামান্য এই পাড়ার মোড়ে চাউমিন না, বানিয়ে এটা তো- খন্তি নাড়াই, কিন্তু যেটুকুনি পারি সততার সঙ্গে মন দিয়ে করি। তাতে যদি আপনাদের ভালো লাগে ভালো, না ভালো লাগলে ক্ষমা করে দেবেন। আজকের সময় ছেলে মেয়েদের কাছে কিন্তু এই ওটিটি মাধ্যম বা অন্য মাধ্যমে তারা কিন্তু আবার নতুনভাবে ফেলুদাকে দেখছে। এইটা তোমাদের একটা কিন্তু আলাদা জয়, মানে তারাও তখন আজকে কিন্তু তাদের কাছে সৌমিত্রবাবু ফেলুদার থেকে ফেলুদা মানেই একটা তোতা রায়চৌধুরী বা অন্য যারা করছেন তাদের অ্যাকসেপ্টেন্সটা আরো বেশি। না না, আমি বলছি, দেখো আমাদের বিবর্তনটা কিভাবে হয়েছে। আমাদের জেনারেশন ফেলুদা মূলত পড়েছি, একদম। আমাদের পরের জেনারেশন ফেলুদা মূলত শুনেছে রবিবারের বেতার নাটকে। হ্যাঁ, যে কারণে অনেকে দেখবে না ফেলুদার মতো কণ্ঠস্বর হলো না। আমি প্রথমবার শুনে নাই বললাম যে আমি তো ফেলুদা আগাপাস্তলা পড়েছি, কোনো জায়গায় কিন্তু রায়বাবু মেনশন করেননি যে ফেলুদা জলদ গম্ভীর কণ্ঠস্বর বা ফেলুদার ব্যারিটোন ভয়েস।
তাহলে কেন বলছে? তখন রিয়েলাইজ করলাম ওটা হচ্ছে সব্যসাচী চক্রবর্তীর যে ওই যে ব্যারিটোন ভয়েস বেনুদার, সেটার দ্বারা প্রথম তার সঙ্গে পরিচয় হয়েছে ফেলুদার। কাজী তার কাছে ফেলুদা মানে গমগমে কণ্ঠস্বর। তারপরে বা সমসাময়িক যারা, তারা বেনুদাকে দেখে ফেলুদা সম্বন্ধে জেনেছে। এবার তার পরের জেনারেশন যারা মুঠো ফোনে ফেলুদাটা দেখছে, তারা আমরা যারাই করেছি, আমাদেরকে দেখে ফেলুদা সম্পর্কে অবহিত হয়েছে। আমার একটাই বক্তব্য, যে মাধ্যমেই দেখুন না কেন, ফেলুদাটা যেন লোকে ফেলুদাকে না ভুলে যায়। যদিও আমি বিশ্বাস করি যে যতদিন বাঙালি বই পড়বে ততদিন ফেলুদা প্রাসঙ্গিক থাকবে, এটা আমি বিশ্বাস করি। তবুও আমি এটাই প্রার্থনা করব সবার কাছে, বিশেষ করে বাঙালি, শিক্ষিত বাঙালি বা বাঙালির কাছে, যে ফেলুদার বই পড়ে যে রস আস্বাদন করা যায়, সেটা বোধহয় আর অন্য কোনোভাবে করা যায় না। ফেলুদা মানেই কিন্তু আমাদের কোথাও একটা সত্যজিৎ রায় বা সন্দীপ রায়ের একটা নাম প্রথম থেকেই উঠে আসে পরবর্তী। তো আস্তে আস্তে বেশ কয়েকজন, মানে ওই সময় দাঁড়িয়েও কিন্তু আমরা হিন্দিতে ফেলুদা হয়েছে একটা, হিন্দিতে ফেলুদা হয়েছে। রাইট। এবং আজকে কমলদার সঙ্গে তোমরা যে কাজ করবে, কমলদার অন্য ছবির সঙ্গে কাজ আর ফেলুদা, এটা কি আলাদা হয় কিছু? দেখো, আমার যেটা মনে হয়েছে যে দুজনেই কিন্তু রাস্তাটা আলাদা নিয়েছে, গন্তব্য এক। গন্তব্য কি না, গন্তব্য হচ্ছে দুজনেই হচ্ছে অসম্ভব সত্যজিৎ ভক্ত। তাই সত্যজিৎ রায় যেটা লিখেছেন একদম ওই ব্যাপারটা, ওটা করাটাই মুশকিল। কারণ এই যে মানে ফেলুদা আর গড়পড়তা 5টা সিরিজ থেকে করার থেকে অনেকটাই কষ্ট সাপেক্ষ এবং খাটনি সাপেক্ষ। কাজেই তখন ওই জার্নিটা নিতে গেলে মানুষকে ওই ভালোবাসা ছাড়া ওই জার্নি প্রথম পদক্ষেপও নিতে পারা যাবে না। কাজেই দুজনেই কিন্তু সত্যজিৎ ভক্ত, সত্যজিৎ রায়কে ভালোবাসেন, কিন্তু দুজনের পথটা আলাদা, গন্তব্য এক। তোমার কাছে তুমি কিভাবে দেখেছো? দুজনেই মানে ও যেটা বললো আমি অলমোস্ট সেরকমই এক্সপিরিয়েন্স। আমাদের ক্ষেত্রে একটা সুবিধা হয়েছিল যে আমরা যখন কমলদার সাথে প্রথম মিট করি, আলাদাভাবে একসাথে না, পরে শুনলাম যে কমলদা সবাইকেই এই কথা বলেছেন, মানে আমাদের তিনজনকে, যে তোমাদেরকে আমি যেভাবে দেখেছি মানে সৃজিতের কাজে, আমি কিন্তু সেইভাবেই চাই, তোমাদের মধ্যে কোনো পরিবর্তন চাই না। মানে ও যেভাবে, হ্যাঁ মানে ও যেভাবে ফেলুদা করে, আমি যেভাবে লালমোহন করি, কল্পন যেভাবে তোপসে করে, সেটা ওনার খুব পছন্দের ছিল। উনি ওর কোনো পরিবর্তন চান না, মানে পোর্ট্রেয়ালে নতুন গল্পে নতুন সিচুয়েশানে পড়ে তো ক্যারেক্টারদের বিহেভিয়ারটা চেঞ্জ হবে, শুধু সেটুকুই। মানে যেমন একটা গল্প থেকে স্ক্রিপ্ট যদি 3 জন লেগে সেম গল্প থেকে, সেটা তো একটু আলাদা হবে। সেরকম এইটাই যদি আবার সৃজিত পরিচালনা করতে একটু আলাদা হতো, এটা কমলদা পরিচালনা করেছেন, সেটা কমলদার গল্প বলার ধরন, তার মধ্যে আমরা ফিট ইন করার চেষ্টা করেছি, সেটাই। আমি যেটা প্রথমেই শুরু করেছিলাম যে রয়্যাল বেঙ্গল রহস্য, এই আড্ডাটাও কিন্তু আমরা সেরকমই একটা মানে সেমি জঙ্গল পরিবেশে আর কি বসে করলাম। এবার দর্শকদের হলে যেতে কিন্তু হবে না, কিন্তু প্লিজ ফেলুদাটাকে আরেকবার ঝালিয়ে নেবো শীতকালে, তা না হলে ঠিক শীতটা এসেছে বোঝা যাবে না, তাই তো? আমি অবশ্যই দর্শকদের বলবো, তাদের কাছে আপিল করব, তাদেরকে আহ্বান জানাবো, আপনারা হলে অবশ্যই যাবেন। ভালো ভালো ছবি আসছে, আমার তো দুটো ছবি অত্যন্ত প্রিয় পরিচালকের ছবি আসছে। এক হচ্ছে লৌহ গৌরাঙ্গের নাম রে, আরেক হচ্ছে প্রজাপতি 2, আর আরেকটা কি ছবি আসছে 25-এ, প্রজাপতি 2 আর মিথিন মাসি। তিনটে ক্যারেক্টারই খুবই আমাদের বাঙালির প্রিয়। কিন্তু যদি হাউসফুল হয়, বা যদি মনে হয় যে বাড়ির বাইরে যেতে ইচ্ছে করছে না, বা যদি মনে হয় সবাইকে নিয়ে একসঙ্গে বাড়িতে বসে নিজেদের পরিবেশে প্লাম কেক বা জয়নগরের মোয়া বা নলেনগুড়ের রসগোল্লা খেতে খেতে একটা উপভোগ করবে একটা সন্ধ্যা। তুই কমলা লেবুর কথা কেন বলছেন আমি বুঝতে পারছি না। ও বললো সন্ধ্যের দিকে যদি সন্ধ্যের দিকে যদি বসে অফিস টফিস সেরে সবাই মিলে বসে যদি একটু জঙ্গল ভ্রমণ করতে চান, ফেলুদার সঙ্গে, জটায়ুর সঙ্গে, তোপসের সঙ্গে, এবং অবশ্যই আমাদের সঙ্গে আরও ভালো ভালো শিল্পী সমন্বয়ে এই ছবিটা তৈরি হয়েছে। যেমন চিরঞ্জিত চক্রবর্তী আছেন, দীপঙ্কর দে আছেন, শঙ্কর দেবনাথ আছেন, প্রতীক আছেন, মানে খুব ভালো ভালো অভিনেতা আমাদের সঙ্গে আছেন। তো তাদের একসঙ্গে একই পর্দায় আপনারা দেখতে পাবেন, কোথাও বেরোতে হবে না। রয়্যাল বেঙ্গল রহস্য বড়দিনে স্ট্রিম করবে হইচইতে, শুধুমাত্র হইচইতে। প্লিজ দেখবেন, যদি দেখেন অবশ্যই আমাদের জানাবেন, ভালো না লাগলেও জানাবেন, আর ভালো লাগলে আমাদের না জানিয়ে বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে জানাবেন, তাদেরকে দেখার জন্য বলবেন। থ্যাংক ইউ।
ভালো থাকবেন সবাই, প্লিজ দেখবেন কিন্তু অবশ্যই রয়্যাল বেঙ্গল।